লাচং থেকে কিছুটা দূরে একটা জায়গায় আমরা রিমোট এরিয়াতে ঘুরতে এসেছি। এই জায়গায় যেমনটা দেখতে পাচ্ছেন পাহাড়ের একেবারে বরফে পরিপূর্ণ। জায়গাটার নাম হচ্ছে মামা, জায়গাটার নাম কি বললো? কাটাও কাটাও। কাটাও কাটাও নামে এই জায়গার সৌন্দর্যটা এত বিমোহিতকর, একেবারে পুরো জায়গাটা জুড়ে বরফের আবরণে পাহাড়টা ঢেকে আছে আমরা দেখতে পাচ্ছি। আর একটা জিনিসই শুধু দেখা বাকি ছিল, এখানে বৃষ্টি, এই গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে, স্নোফলের মতো অনেকটা। তো এই বরফে ঢাকা পাহাড়ের যেই জায়গাটা, এখানে একদম নীরব নিস্তব্ধ, এখানে কোনো লোকের কোনো আনাগোনা নেই, একেবারে অনেক উপরে। আমরা প্রায় পাহাড়ের 14,000 ফিট উপরে রয়েছি। এখানে রাস্তার ধারে বরফ জমে আছে দেখতে পাচ্ছেন আপনারা। তারপর হচ্ছে এরকম কিছু গাছ রয়েছে। এই গাছগুলো কি গাছ? ঝাউ গাছ। এই ঝাউ গাছে ভরা মানে বনের মতো অংশ। সেখানে সমতল যতটুকু জায়গা রয়েছে সব জায়গাতে বিছিয়ে রয়েছে শুভ্র বরফের এক চাদর। এখানে আমরা কিছুক্ষণ পর নেমে ছবি তুলবো, আমরা ভিডিও ধারণ করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। রাস্তার দুই ধার ঘেঁষে, কোনো কোনো ক্ষেত্রে রাস্তার একেবারে ভিতরেও চলে এসছে বরফের যেই কি বলবো চাদর, সেটা পুরো পাহাড় জুড়ে ঢেকে আছে। দেখলে মনে হবে কেউ চাদর দিয়ে পাহাড়টাকে ঢেকে দিয়েছে। যেদিকে দু চোখ যায় সব জায়গায় এখানে শুধু বরফ আর বরফ। লাইট এত সুন্দর, এত সুন্দর। ডিয়ার অডিয়েন্স, আমরা আসলে পিছনে যেই অন্ধকারাচ্ছন্ন অংশটা দেখতে পাচ্ছি, এটা আসলে পুরোটাই মেঘ। আমরা মেঘের ভিতরে আবৃত হয়ে আছি, মনে হয় একটা মেঘের বেলুনের ভিতরে আমরা আবদ্ধ হয়ে আছি। আমি দেখাচ্ছি চারদিকটা, আপনারা দেখুন, চারদিকে একেবারে অন্ধকার হয়ে আছে। মানে হচ্ছে আমরা একটা মেঘের ঠিক সেন্ট্রাল পজিশনে রয়েছি, মেঘ আমাদেরকে ক্রস করে যাচ্ছে। একেবারে মেঘের ভিতরে থাকার কারণে এই যে আপনারা পিছন দিক থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে যাচ্ছে। মেঘের কারণে পুরোটা জায়গা অন্ধকার হয়ে গেছে, আবার পাশেই বরফ রয়েছে। ওয়াও, আমরা এই মুহূর্তে স্নোফল দেখতে পাচ্ছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন পড়ছে, এগুলো হচ্ছে স্নোফল। আমি খুব কাছ থেকে দেখাই, এই যে জামার মধ্যে পড়ছে স্নোফল। It's all at the snowfall. We are really lucky enough that we have got the snowfall here. So lucky. এবং এই স্নোফলগুলো এত সুন্দর আকারে পড়ছে যে আমি একটু জ্যাকেটের কাছে নিলে বোঝানোর চেষ্টা করি। স্পষ্ট করে দেখা যাচ্ছে স্নোফল। হ্যাঁ, এই যে গাছের পাশ থেকে স্নোফল, আমরা স্নোফলে ভিজছি। এই যে দেখুন টুপির উপরে কিন্তু ভরে গেছে স্নোফলে। এইটাই সেই স্নোফল, যেই স্নোফলের জন্য আমরা অপেক্ষা করছিলাম। We are really very lucky enough that we have got the snowfall here. আপনারা এখন পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখবেন যে বিশাল বড় বড় যে পাথরের খণ্ডগুলা, টুকরোগুলো এখানে রয়েছে। এগুলো আসলে 2011 সালের 18ই সেপ্টেম্বর ভোর 6টার দিকে একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে এই জায়গার এক বিশাল ধ্বংসলীলা হয়েছিল। সেই ধ্বংসলীলার একটা অংশ এখানে দেখা যাচ্ছে। এই পাথরগুলা খণ্ড খণ্ড আকারে ছড়িয়ে পড়েছিল এই পাশের অঞ্চলগুলোতে। যে পিছনে যে পাথরের রংটা একটু লালচে কালার দেখা যাচ্ছে, সম্ভবত এখানে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে, যে আয়রনের কারণে পাথরের গায়ের রঙগুলো একটু লালচে হয়ে আছে। আর সেকেন্ডলি হচ্ছে পিছন দিকে কিছু গাছের গুঁড়ি দেখা যাচ্ছে, এবং বিশাল বিশাল এই গাছগুলা যখন ছিল তখন এই গাছগুলা ভেঙে এই পাথরগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
অপোজিট প্রান্ত পর্যন্ত চলে গিয়ে এই সব জায়গাগুলোতে একটা ধ্বংসজ্ঞ চালিয়েছে। এই যে পাথরের টুকরোগুলো পাথর সমতল হয়ে গেছে একবার। এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানকার পিছনের যে জায়গাটা, একটা পিছনের পাহাড়ের সামনের অংশটা সমতল, এই সমতল অংশটা আগে ছিল না, এখানে পাহাড় ছিল। সেই পাহাড় ভূমিকম্পে ওই যে 18ই সেপ্টেম্বর 2011 সালের ভূমিকম্পের ধাক্কায় একদম চুরমাচুর হয়ে পুরো পাহাড়টার পাথরগুলো গড়িয়ে একেবারে যেমনটা তরলের নদীর পানির মতো ফ্লো হয় এরকম ফ্লো হয়ে এই জায়গাটাতে ছড়িয়ে পড়েছিল। এবং এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে একটা রাস্তা ছিল যেটা ঠিক ওই সাদা গ্লাসিয়ারগুলো দেখা যাচ্ছে তার পাশ দিয়ে গড়ে ওঠা ছিল। সেই রাস্তাটি এখন পরিবর্তিত হয়ে নতুন করে এদিক দিয়ে রাস্তা করতে হয়েছে। আমি রাস্তাটা একটু দেখাচ্ছি। এখন এটা নতুন করে আবার করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই সেই জায়গা যেখানে ভূমিকম্পটা সংঘটিত হয়েছিল 2011 সালে। এই বিশাল বিশাল পাথরগুলো ওই সময় গড়িয়ে পড়া। পাথরের গায়ের রংটা একটু দেখুন, একটু কেমন লালচে লালচে ভাব আছে। এই সবগুলো পাথরই এইরকম কালারের, কোনো কোনো পাথরের উপরে শ্যাওলা পড়ে যাওয়াতে রংটা কিছুটা ঢেকে গেছে। আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উচ্চতায় দার্জিলিংয়ের একটি হোমস্টেতে অবস্থান করছি। হোমস্টে মানে হচ্ছে তাদের নিজস্ব বাড়িতে একটি হোটেলের মতো ব্যবস্থা তারা করে থাকে। সেই হোটেলের মধ্যে আমরা আজকে রাত্রে অবস্থান করেছি। এখন সকালবেলা দার্জিলিংয়ের বিভিন্ন স্টেশন যেমন ঘুম পাহাড়, তারপর হচ্ছে জাপান টেম্পল এবং সেন্ট জোসেফ স্কুল, এই জায়গাগুলো ভ্রমণের জন্য বের হব।
আমরা এখন অবস্থান করছি ঘুম স্টেশনের ঠিক পাশে। এটি লেখা আছে বিল্ড হয়েছে 1891 সালে। এই স্টেশনের নাম হচ্ছে ঘুম স্টেশন। দার্জিলিংয়ের একটি রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম স্টেশন। এটার অ্যালটিটিউড দেখা যাচ্ছে হচ্ছে আপনার 7407 ফিট। এটি পৃথিবীর উচ্চতম স্থানে ভ্রমণ করা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি বিল্ড করা হয়েছিল 1891 সালে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন। Okay, thank you very much. আমরা এখন জাপান মন্দির নামে পরিচিত একটি টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। এটি ফাউন্ডেশন স্টোন মানে হচ্ছে প্রথম যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 3/11/1972 সালে নিশিদাসু ফুজি নামে একজন জাপানি বুদ্ধিস্ট এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে থাকেন। আর এটি ইনাগুরেশন হয়ে থাকে গুরুজির মাধ্যমে 1/11/1992 সালে, এবং এটি তৈরি করেছিলেন নিপ্পন জান মাইহোজি নামে একজন জাপানি। এটির উচ্চতা হচ্ছে 28.5 মিটার, প্রস্থ 23 মিটার। 36 মাস টোটাল সময় লেগেছিল এই টেম্পলটি নির্মাণ করতে। এই টেম্পলটি পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত। এই ইনফরমেশন কার্ড দেখেই আমি এই তথ্যগুলা এখানে বলেছি। আসলে এখান থেকে দেখার মতো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে পাশের যে সৌন্দর্য, বিশেষ করে পাইন গাছের সারিগুলা চমৎকার দৃশ্য এখানে অবতরণ করে থাকে। পাশাপাশি মেঘের একটা লেয়ারের মধ্যে আমরা অবস্থান করছি। এই মুহূর্তে অবশ্যই মেঘ নেই, কিন্তু মাঝে মাঝে এখানে মেঘের একটি সারি ঠিক পাশের যে পাইন গাছের সারি দেখা যাচ্ছে এখানে আটকে পড়ে এবং দৃশ্যটা আরও সুন্দর দেখা যায়। আমরা এখন দার্জিলিংয়ের চা বাগানে আছি। আপনারা সবাই জানেন দার্জিলিংয়ের চা খুবই বিখ্যাত। এখান থেকে উৎপাদিত চা সারা বিশ্বব্যাপী রপ্তানি করে অর্জন করে এরা বৈদেশিক মুদ্রা। আমরা আসলে এখানে এসেছি দার্জিলিং চায়ের কি বিশেষত্ব জানার জন্য আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। দার্জিলিং চায়ের আসলে বিশেষত্ব বলতে এই পরিবেশে জন্মানো চা পাতাগুলার একটা ভিন্ন রকমের স্বাদ থাকে।
যার জন্য দার্জিলিং টি খুব বিখ্যাত হয়ে থাকে সারা বিশ্বে। এখন পিছনের যে আসলে ধোঁয়াশা অঞ্চল বলে বোঝা যাচ্ছে না, এই যে পাহাড় ঘেঁষে যেই বাগানগুলো দেখা যাচ্ছে সবগুলাই কিন্তু মূলত চা বাগান। আর এই সেই দার্জিলিংয়ের চা বাগান যেখান থেকে রপ্তানি করা হয় উন্নত মানের বিশ্বমানের চা, ইন্ডিয়া থেকে রপ্তানি হয় সারা বিশ্বে। আমরা কিছুক্ষণ পর চা পাতাও ক্রয় করব এখান থেকে। স্থানীয় একটি চা বাগানে ঢুকেছি আমরা জাস্ট দেখানোর জন্য। এইখানকার দার্জিলিংয়ের চা দোকানগুলোর একটা বিশেষ নিয়ম আছে, সেটা হচ্ছে যেই নাম্বার অফ দোকানের সামনে গাড়ি পার্কিং করা হবে সেখান থেকে চা কেনাটা ভালো বা সবাই কিনে। আমরা সেরকমই 17 নম্বর স্টলের সামনে এসেছি, এখান থেকে আমরা চা কিনবো। দেখি আমরা কী কী ধরনের চা পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে দার্জিলিং গ্রিন টি একটা আছে, একটা দার্জিলিং মিল্ক টি আছে, দুই ধরনের টি আছে। আমরা এখন দেখে এখান থেকে চা কেনার প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন পাইন বাগানের ভিতরে দাঁড়িয়েছি। পুরো একটা মেঘ ঢুকে গেছে আমাদের ভিতরে, ঠিক মেঘ নয়, আমরা মেঘের ভিতরে ঢুকে গেছি। এই যে সাদা পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই পুরো অংশটা হচ্ছে একটা মেঘ। রাস্তার ধার ঘেঁষে এই যে পাইন বাগানে আমরা অলরেডি ঢুকেছি। এখানে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পাইন বাগানের ভিতরে আমরা রয়েছি। ট্যুরিস্টদের গাড়ি এখানে থামিয়ে সবাই চেষ্টা করছে এই পাইন বাগানের ভিডিও ধারণ করার জন্য। এখানে ভীষণ বড় বড় রকমের গাছ রয়েছে। এই পাইন গাছগুলার মাঝখান দিয়ে একটা মেঘ চলে যাচ্ছে, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। একদম অন্ধকারাচ্ছন্ন, পিছনে পুরো অংশটা দেখা যাচ্ছে না। আমি একটু দেখাই গাছগুলো কত বিশাল বিশাল। এই বিশাল বিশাল গাছের মাঝখান থেকে মেঘ একটা চলে যাচ্ছে। গাছগুলো একদম স্ট্রেইট এবং পুরো গাছ বাগানের ভিতর দিয়ে যে মেঘ চলে গেছে সেটি সত্যি দেখার মতো একটি দৃশ্য।
পুরোটাই মেঘে ঢাকা এবং পুরো বাগানটা পাইন গাছ, এত সুন্দর দৃশ্য যেটা কল্পনাই করা যায় না। মেঘ যে আস্তে আস্তে শুধু মেঘ বাড়তেছে, চমৎকার এক দৃশ্য এখানে দেখা যাচ্ছে। আমার লাইফে এরকম সুন্দর দৃশ্য আমার খুব নজরে খুব কমই পড়েছে, চমৎকার লাগছে, খুব চমৎকার, ভেরি ভেরি নাইস। এই জায়গাটার নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে ভারত এবং নেপালের সীমান্তবর্তী অঞ্চলে চলে আসছি আমরা। নেপাল বর্ডার 0 কিলোমিটার সামনে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি এই পাশে অ্যারো দিয়ে লেখা নেপাল বর্ডার 0 কিলোমিটার। আর সোজা হচ্ছে 9.3 কিলোমিটার, 5 মাইলস ডেভিয়েশন। লবণ চা খায়নি। শিলপরে ये आपका लैंग्वेज क्या बोला है? शिलपरा आसिना पानी आसका पानी आसिना पानी आसीना पानी। ओके ओके, अभी बर्फ नहीं है। ये आसीना पानी है। हाँ। ডিয়ার অডিয়েন্স, আমরা আমাদের ট্যুর প্রায় সম্পন্ন করে ফেলেছি। আসলে আমরা যেই গাড়িটিতে করে এই পুরো বিশাল একটা ট্যুর সম্পন্ন করেছি, যেটা আমি আপনাদের ভিডিওতে পুরোটা পরবর্তীতে এক্সপ্লোর করব, সেই ভাই সুনীল ভাই আমাদের সাথে ছিলেন। উনি অত্যন্ত ভালো মানুষ এবং যথেষ্ট লার্নেড পারসন। উনি পাহাড়ি এলাকায় যথেষ্ট দক্ষতা রাখেন। সিকিমের সবগুলো অঞ্চল মোটামুটি আমরা ইস্ট এবং নর্থের সাইডে ঘুরেছি, সেখানে ভালো ভালো কিছু জায়গার সাজেশন উনি আমাদেরকে করেছেন। এবং ওনার এই ইনোভা গাড়িটিতে করেই আমরা কিন্তু আমাদের বিশাল লম্বা প্রায় 350 কিলোমিটার পথ আমরা ট্রাভেল করেছি এই পাহাড়ি এরিয়াতে। উনি আমাদেরকে গাইড করেছেন, উনি আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সাজেস্ট করেছেন। এবং সর্বশেষ আমরা যে হোটেলটিতে এখন উঠেছি, এটাও কিন্তু ওনার সাজেশনে ওঠা একটি হোটেল, অত্যন্ত সুন্দর একটি হোটেল। এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিওর একটা অংশ এক্সটেন্ড করব। তো এই পর্যায়ে আমি সুনীল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে সুনীল ভাই, আমি যদি বাংলাদেশ থেকে কাউকে এখানে আসার জন্য সাজেস্ট করি এবং আপনার নাম্বারটা ওনাদেরকে পুট করি, সেক্ষেত্রে আপনি ওদেরকে কোঅপারেট করবেন কি না, বা আপনার সেই ব্যাপারে যদি কোনো মতামত থেকে থাকে সেটা আমাদেরকে বলুন প্লিজ। হ্যাঁ, আমার সম্পূর্ণ কোঅপারেট থাকবে। আপনারা আসুন সিকিমে, আমি সিকিমটা পুরো আপনাকে ভালোভাবে ঘুরিয়ে দিব। আপনি আমার পুরো কন্ট্যাক্ট নম্বর নিন আর আমার সঙ্গে পুরো যোগাযোগ আপনারা করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো মামা, আপনার আসলে সুনীলদাকে কেমন লেগেছে? সুনীলদা তো আমাদের পুরো সময়টাতে ছিল এবং সুনীলদা আমাদের বিভিন্ন ধরনের গাইড করেছে। সুনীলদা অত্যন্ত ভালো মানুষ, আমাদের অনেক দিন মনে থাকবে সুনীলদার কথা। আশা করি আমরা সুনীলদার সাথে আবারও কানেক্টেড হব পরবর্তীতে। আপনি এই ব্যাপারে কিছু বলেন যদি। আসলে উনি একজন খুব পারদর্শী ড্রাইভার, শুধু তাই নয়, উনি কিন্তু আমাদের অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমাদের সাথে সঙ্গ দিয়েছেন। অত্যন্ত দক্ষ একজন মানুষ, ভালো লোক। যে যে জায়গাগুলি স্পটগুলি ছিল উনি সবগুলি নিজস্ব উদ্যোগে বলেছেন যে এই জায়গাগুলি ভালো, ওই জায়গাগুলি উনি আমাকে দেখেছেন এবং ওই জায়গাগুলি সত্যিকার অর্থে খুব ভালো ছিল। ওনাকে
আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আসলে আপনার সাথে আবার সাক্ষাৎ করবো এবং আপনাকে নিয়ে আমরা যে 2টা অঞ্চল বাকি আছে এই 2টা অঞ্চল আপনাকে নিয়ে দেখার সম্ভাবনা খুব বেশি আছে। ধন্যবাদ আপনাকে। আপনার নাম্বারটা একটু বলবেন। 8170882246। ধন্যবাদ সুনীল দা, আপনাকে ধন্যবাদ। ডিয়ার অডিয়েন্স, আমাদের ট্যুরের এই পর্যায়ে এখন আমরা যেখানটায় রয়েছি সেটি হচ্ছে মহানন্দা ব্যারেজ। এই মহানন্দা ব্যারেজের পাড়ে দাঁড়িয়ে আমরা একটি শর্ট ভিডিও করছি। এই ব্যারেজ থেকে যে পানিটা বেরিয়ে যাচ্ছে, এখান থেকে নদীটা একটা টার্নিং নিয়েছে, একটা শার্প টার্নিং অ্যাবাউট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে তেঁতুলিয়া বাংলাদেশ বর্ডারে ঢুকে গেছে। আমরা এই পয়েন্ট থেকে আজকে এক্সপ্লোর করার জন্য এসেছি। আসলে এই মুহূর্তে পানির ফ্লো অতটা বেশি নেই, যতদূর জানা যায় এখান থেকে প্রতি ঘন্টায় প্রচুর পরিমাণে পানির একটা ফ্লো থাকে। সেই ফ্লো থেকে এখানে জলবিদ্যুৎ হয় এবং সেই বিদ্যুৎ এই আঞ্চলিক গ্রিডের সাথে সংযুক্ত হয়ে পানি বিদ্যুতের একটা বিশাল চাহিদা এখান থেকে মিটে। এই জায়গাটা হচ্ছে মহানন্দা ব্যারেজ। আজকে 8ই মার্চ, এখানে হোলি চলছে, সবাই খুব আনন্দে মেতে আছে। হোলির আনন্দে উৎসবে আমরা একটা পরিবারের সাথে এখন দেখা হয়েছে। আমরা তাদের সাথে একটি অল্প সময়ের জন্য একটি ছোট্ট তাদের স্পিচ নিচ্ছি, কেমন তাদের অনুভূতি আজকে। আচ্ছা দাদা, আজকে এই হোলি কেমন হলো বা আপনাদের কি অনুভূতি একটু যদি বলতেন। একদম খুব ভালো। আমরা যা ঘুরতেছি আজকের মতো কোনো সময় হয়নি আগে বছর। প্রতি বছরে হয়? প্রতি বছরে হয়, এই বছর আর বেশি। কয়দিন হয়? আমাদের হাতে 2 দিন হয়, 2 দিন হয়। তা আমরা তো 3 দিন খেলে যাই। এটা কয়টা থেকে কয়টা? সকাল সন্ধ্যা থেকে রাত 9টা অবধি। আচ্ছা, এই যে রং দিতে হয়, কোনো ক্ষতি হয় না আপনাদের? না কোনো ক্ষতি, ওরকম রং নিই না, তাই ক্ষতি হয়। এই চোখে দিলে ক্ষতি হয় না কোনো? কি তোমাদের কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে? বাবু, তোমার নাম কি বলো তো? রিদাস। রিদ দাস, তোমার কেমন লেগেছে আজকে হোলি খেলতে? ভালো। খুব ভালো লেগেছে, খুব ভালো লাগে। তুমি কোন ক্লাসে পড়ো? থ্যাংক ইউ। তুমি 4, তুমি কোন ক্লাসে? 2। আর তুমি 3? 3, 4। তুমি কোন ক্লাসে? 4। আর তুমি 2। 2, 3, 4 একদম 2, 3, 4 হয়ে মিলে গেল। সুন্দর একটি পরিবারের সাথে আমাদের আজকে দেখা হলো। দাদা, আপনার নামটা বলবেন প্লিজ। বাবলু দাস। বাবলু দাস, থ্যাংক ইউ। আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ফুলবাড়ি বর্ডারের একদম পাশে অবস্থান করছি আমরা। এখানে রয়েছে থ্যাংক ইউ ভিজিট এগেইন। ইন্ডিয়ার লাস্ট বর্ডার এখান থেকে শুরু, আর পিছন দিক থেকে বাংলাদেশের পতাকা উঠছে, মানে সেখান থেকে বাংলাদেশের বর্ডার শুরু। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়াস ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফুলবাড়ি। এইখানে হচ্ছে বিএসএফের একটি ক্যাম্প রয়েছে এবং সেটা হচ্ছে তাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফুলবাড়ি অফিস নামে পরিচিত। আমরা এখান থেকে অবজার্ভ করছি, বাংলাদেশ সীমান্ত ঠিক পাশেই বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে।